আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পড়ালেখার আরো একটি নতুন লাইভ ক্লাসে। তো কি অবস্থা সবার, তোমরা সবাই কেমন আছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমাদের আজকের এই লাইভ ক্লাসে আমরা পড়বো সেটা হচ্ছে অর্থনীতির প্রথম পর্ষের আমরা সেকেন্ড লাস্ট ক্লাসে চলে এসেছি। অর্থাৎ আজকে আমরা পড়বো এই টপিকটা, অর্থাৎ আমরা আজকে পড়বো আমাদের অর্থনীতি প্রথম পত্রের 6, 7, 8 এই তিনটা অধ্যায় আমরা আজকে এমসিকিউ আলোচনা করব। এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমরা নিয়ে এসেছি, যে এমসিকিউ গুলো তোমার একবার ক্লিয়ার করতে পারলে আশা করছি তোমার এই চ্যাপ্টারের এমসিকিউ গুলোতে আর কোনো প্রবলেম থাকবে না। মানে ম্যাথমেটিক্যাল বা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আর কি, কনফিউজিং যে প্রশ্নগুলো সেগুলো আমরা নিয়ে এসেছি। তো সবাই একটু জয়েন করে ফেলো। তোমাদের ফ্রেন্ডস থাকলে তাদেরকে একটু শেয়ার করে দাও, যাতে তারাও আমাদের সাথে এই ক্লাসে যুক্ত হতে পারে। আমরা একটু তোমাদের সাথে ক্লাসটা আমরা একটু শেয়ার করে দিব। হ্যাঁ, তো একটু ওয়েট করো, আমরা একটু ক্লাসে শেয়ার করে দিচ্ছি। আর তোমরা ক্লাসে একটু শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডস সার্কেল যারা আছে তাদের কাছে, যারা এখনো আমাদের সাথে এই ক্লাসে যুক্ত হতে পারে নাই তাদেরকে একটু শেয়ার করে দিবা। তা আমরা মূলত হচ্ছে আমাদের আমাদের যে ধারাবাহিক আমরা এমসিকিউ ইকোনমিক্স ফ্রি এমসিকিউ যে ক্লাসগুলো আমরা নিচ্ছিলাম, এটা আমরা একদম সেকেন্ড লাস্ট ক্লাসে চলে এসেছি। আমাদের আজকে হচ্ছে আমাদের অর্থনীতি প্রথম পত্রের 6, 7, 8 এই অধ্যায়গুলো আমরা আজকে আলোচনা করব। সো সবাই একটু চলে আসো, তোমাদের ফ্রেন্ডস সার্কেল থাকলে তাদেরকে একটু শেয়ার করে দাও। আমি একটু তোমাদের ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি, একটু আমাকে সময় দাও ক্লাসে শেয়ার করার জন্য। তো আমরা 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 সবাই, হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডস সার্কেল থাকলে তাদেরকে একটু শেয়ার করে দাও। ওকে, এবং কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে অবশ্যই সেটা আমাকে জানাতে ভুলবে না। হুম আমরা সবাই আজকে মজা করে এই ক্লাসটা করব। ওকে, আমি একটু ক্লাসে শেয়ার করে দিচ্ছি তোমাদের সবাইকে। ক্লাসে একটু শেয়ার করে দিই, একটু আমাকে সময় দাও। ওকে, ওকে, আমরা ক্লাসে একটু শেয়ার করে দিচ্ছি, একটা মিনিট আমাদের একটু সময় দাও। ওকে, আমরা হচ্ছে ওকে আমরা একটু ওয়েট করছি। তোমরা একটু ক্লাস শেয়ার করে দাও। হ্যাঁ, যারা আছো তোমরা একটু ক্লাস শেয়ার করে দাও। তোমাদের ফ্রেন্ডস সার্কেল যারা আছে, যারা এই ব্যাচে মানে যারা আমাদের সাথে যুক্ত হয় না, এই ক্লাসগুলো যাদের প্রয়োজন, কলেজের বন্ধু, স্কুলের বন্ধু, তাদেরকে একটু শেয়ার করে দাও। হ্যাঁ, শেয়ার শেষ, আমার কাজ শেষ। তো তোমরা একটু শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডস সার্কেল যারা আছে তাদের মধ্যে, যাতে তারাও আমাদের সাথে এই ক্লাসে যুক্ত হতে পারে। আমরা অনেকে অলরেডি দেখতে পাচ্ছি আমাদের সাথে। সাইদ সরকার আছে, সালাম দিয়েছে। কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। সাইদ, কি অবস্থা? আমাদের সাথে রয়েছে আচল আক্তার টুসু, আমাদের সাথে আছে টুসু। ওকে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সাইদ সরকার আছে। আচ্ছা, মেসেজ করা হচ্ছে অনেকজনকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে সাইদ সরকার, এরপর হচ্ছে প্রীতম আমাদেরকে রয়েছে। প্রীতম প্রীতম বলছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। পায়েল আমাদের সাথে আছে রংপুর থেকে। ওকে, তরিকুল ইসলাম পায়েল আমাদের সাথে আছে। আমরা যে সবাই, হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দিব ক্লাসটা, এবং শেয়ার করে সবাই একটু শেয়ার ডালবো কমেন্ট বক্সে। আমরা এখনই শুরু করে দিব আমাদের মূল ক্লাস। আমরা আজকে কোনো সময় নষ্ট হবে না, আমরা সবাই ক্লাসটা এনজয় করবো আশা করছি। খুবই ইন্টারেস্টিং আজকের এমসিকিউ গুলো। সো মিনহাজ আছে আমাদের সাথে। ওকে, স্যার কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। তোমাদের কি অবস্থা? তাসনিয়া, সরি, তানিশা আমাদের সাথে রয়েছে। আলিকা আমাদের সাথে আছে। আলিকা তাসনিয়া আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে অনকন আছে, আমাদের সাথে সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে শাকিল, সালাম দিয়েছে ভাইয়া বগুড়া থেকে। ওকে, হ্যাঁ, আমাদের একটু জানান তোমরা কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে, সেটা অবশ্যই একটু জানাতে ভুলবে না, যাতে আমাদের সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় তোমরা কে কোন জায়গা থেকে আছো। সবাই একটু ক্লাসে শেয়ার করে দিবা ফার্স্ট অফ অল, এবং শেয়ার করে একটু সমান বসে শেয়ার ডান লিখবা, ঠিক আছে? আচ্ছা, সেটা করো আগে, তারপর আমরা সবাই জানবো যে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে, সেটা আমরা জানবো। আগে তোমরা একটু ক্লাসে শেয়ার করে দাও। আমার সাথে সাফা আছে। সাফা সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে মাসুদ আছে। ওকে, সালাম দিয়েছে। আমার সাথে রাকিবুন, আহ রাবিকুন নাহার আছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সাগর আছে। শাকিল আছে আমাদের সাথে। ওকে, অনকন বলছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে তামিম, তাহমিম 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 ইসলাম আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। সাইদ ইসলাম বলছে চকবাজার থেকে। তাই নাকি? চকবাজার সাইদ, কি বলবো, আমি তো চকবাজার থেকে ক্লাস নিচ্ছি। তা বলছে অনকন বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ। সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখবা একযোগে। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখে তো আমি একটু দেখতে চাচ্ছি কারা কারা শেয়ার করছে, একটু দেখতে যাচ্ছি। সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখবা। ওকে, আমরা একটু মানে একটা মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করে দিব, একটু ওয়েট করো সবাই।
আলিকা আছে কক্সবাজার থেকে, পটুয়াখালী থেকে আমাদের সাথে রয়েছে অঙ্কন, আমার সাথে হিমন্ত বড়ুয়া আমাদের সাথে আছে, হিমন্ত বড়ুয়া চট্টগ্রাম থেকে দেখতে পাচ্ছে। আলিকা অনেকজনকে মেসেজ করেছে, থ্যাংক ইউ। শাকিল আছে, আচ্ছা মেসেজ করেছে। তারপর হচ্ছে তামিম ইসলাম আমাদের সাথে রয়েছে। ওকে, আমরা সবাই একটু, হ্যাঁ আমরা সবাই একটু ক্লাস শেয়ার করে দিব, ঠিক আছে? সবাই একটু ক্লাস শেয়ার করে দিই, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেসেজ করে দিই। আমাদের সাথে ভাজন কর্মকার রয়েছে বগুড়া থেকে দেখতে পাচ্ছে। ওকে, দীপ্ত আমাদের সাথে আছে ঢাকা, পুরান ঢাকা থেকে। আমাদের সাথে রয়েছে ইরফান, স্যার আপনাদের অফলাইন এসএসসি 27 ব্যাচ থেকে। ও আচ্ছা, মিনহাজ কি অবস্থা? তারপর হচ্ছে সোহাগ বলছে, সাগর বলছে আমাদেরকে লালমনিরহাট থেকে। সাইদ বলছে ওকে, মেনশন করেছে অনেকজনকে। তারপর তানিশা আছে আমাদের সাথে। ওকে ভাইয়া, আজ কোন চ্যাপ্টার পড়ার? আজকে আমরা পড়বো চ্যাপ্টার 6, 7, 8, এই তিনটা অধ্যায় আমরা আজকে পড়বো। হ্যাঁ, পায়েল আছে রংপুর থেকে, আমাদের সাথে রয়েছে রাকিবুন নাহার আছে। শেয়ার ডান, থ্যাংক ইউ সবাইকে। যারা যারা শেয়ার করছো অনেক 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 ধন্যবাদ। আমরা আমাদের ক্লাসে চলে যাব। আমরা একটু সবাই ক্লাস শেয়ার করে দিই, কেমন? একটু শেয়ার করে দিই, তারপর আমরা ক্লাসে চলে যাবো। সাফা আছে আমাদের সাথে কক্সবাজার থেকে। সাফা, ওকে। সো বাকি একটু জানো কি কোন জায়গা থেকে আছো? জাকি আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে তামিম। তামিম বলছে গোপালগঞ্জ থেকে সে এসএসসি 27 ব্যাচ। ওকে, সো আমরা তাহলে শুরু করছি আমাদের ক্লাস। তোমরা ক্লাসটি একটু শেয়ার করতে থাকো, মেনশন করতে থাকো, আমরা ক্লাসে শুরু করে দিচ্ছি। সো আমাদের আজকের প্রথম কোশ্চেন হচ্ছে নিমজ্জিত মূলধন কোনটি? উত্তর করার সময় উত্তর করার নিয়ম হচ্ছে এভাবে করবা যে এক লিখে, হ্যাঁ মনে করো একের উত্তর ক হবে তাহলে এটা লিখবা, অথবা একের উত্তর মনে করো যে গ হবে তাহলে এটা লিখবা, হ্যাঁ, অথবা একের উত্তর ঘ হবে তাহলে এইভাবে লিখবা। ওকে, তাহলে উত্তর করার নিয়ম হচ্ছে নাম্বারটা পাশে লিখে তারপর উত্তরটা লিখবা। ওকে, আমরা উত্তর করা শুরু করে দিব। হ্যাঁ, নিমজ্জিত মূলধন কোনটি? বলেছে বস্ত্র বাড়ি, কয়লা, বিদ্যুৎ, কাঁচামাল, সেলাই মেশিন, রেলপথ, রেল ইঞ্জিন। কোনটা হবে? মাহবুবুল সরি মাহবু মাহমুদুল হোসেন আমাদের সাথে, হাসান আমাদের সাথে আছে ময়মনসিং থেকে। তারপর হচ্ছে বগুড়া থেকে শিমু সরকার আছে, বগুড়া থেকে গোল্ডেন ব্যাচে ছিলাম। ওকে, তারপর হচ্ছে আলিকা আছে, শেয়ার ডান বলছে, থ্যাংক ইউ। সাইদ আছে। ওকে, আমরা সবাই একটু ক্লাস শেয়ার করে দিই। হ্যাঁ, ক্লাসে শেয়ার করে দিবো আর উত্তর করা শুরু করে দাও। উত্তর করে দাও, আমরা আর সময় নষ্ট না করে আমরা ক্লাসে চলে যাই। ঠিক আছে, আমরা উত্তর করা শুরু করে দিই। সবাই উত্তর করা শুরু করে। সবাই আমাদের সাথে অলরেডি উত্তর চলে এসেছে আমাদের। আমরা হিমান্ত হিমান্ত বড় বলছে আমাদেরকে 1-এর 2 হবে। সাইদ সরকার বলছে 1-এর 4 হবে। ওকে, সবাই উত্তর করে ফেলো, দ্রুত করবা। হ্যাঁ, উত্তর করে নাও। আলিকা বলছে আমাদেরকে 1-এর 4 হবে। ওকে, 1-এর 4 হবে বলছে, 1-এর 2 হবে বলছে। আমরা অনেকগুলো আনসার দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে নিমজ্জিত মূলধন। হ্যাঁ, ভাসমান মূলধন বলা নাই কিন্তু। ভাসমান মূলধন হলে তখন কয়লা বা বিদ্যুৎ হইতো। ঠিক আছে, বলছে নিমজ্জিত মূলধন। ঠিক আছে, তাহলে কোনটা হবে? নিমজ্জিত মূলধন কোনটা হবে? উত্তর করো। মাহমুদুল হোসেন বলছে 1-এর 2 হবে। ওকে, তারপর শাকিল বলছে আমাদেরকে 1-এর ডি হবে, 4 হবে। মিনহাজ বলছে আমাদেরকে 1-এর 4। শিমু বলছে আমাদেরকে 1-এর 4 হবে। পায়েল বলছে 1-এর 2 হবে। তা বলছে আঞ্জুম আমাদেরকে বলছে ইফতেকার আঞ্জুম আমাদেরকে বলছে, সালাম দিয়েছে, ওয়েলকাম সালাম। তারপর হচ্ছে লতা আমাদের সাথে আছে 1-এর ডি হবে। ইরফান আমাদেরকে বলছে 1-এর ডি হবে। ওকে, আঞ্জুম উত্তর হচ্ছে 1-এর ডি হবে। হ্যাঁ, 1-এর ডি। যার যা উত্তর 4 বছর তাদের ঠিক আছে। নিমজ্জিত মূলধন মানে হচ্ছে এমন একটা মূলধন যেটা কোন একটা কাজে ব্যবহার করে ফেলার পর সেখান থেকে আর কোনোভাবে তুলে আনা যাবে না। এটাকে আমরা বলি মূলত নিমজ্জিত মূলধন। হ্যাঁ, যেটাকে আমরা সাং ক্যাপিটাল বলি। সাং ক্যাপিটাল বা নিমজ্জিত মূলধন, যেটা দ্বারা বোঝানো হয় যে যেমন ধর রেল ইঞ্জিন, রেলপথ, এগুলো তুমি যদি একবার ব্যবহার করে ফেলো, এই রেলপথ ছাড়া অন্য কোনো জায়গায় এই রেল ইঞ্জিন ব্যবহার করা যাবে যাবে না। সাপোজ আমি যদি বলি একটা এসি তুমি নিছো, এই এসিটা তুমি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবা, বিভিন্ন শিল্পের মধ্যে ব্যবহার করতে পারবা, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবা, কিন্তু রেল ইঞ্জিনটা কোনো জায়গায় ব্যবহার করা যাবে? উত্তর হচ্ছে না। সেলাই মেশিন তার সেলাই কাজ ছাড়া অন্য কোনো জায়গায় ব্যবহার করা যাবে? উত্তর হচ্ছে না। তাই এটাকে আমরা বলবো নিমজ্জিত বলবো। কিন্তু কয়লা, বিদ্যুৎ এটা বিভিন্ন জায়গায় ইউজ করা যায়, যেটাকে আমরা ভাসমান মূলধন বলে থাকি। কি মূলধন? ভাসমান মূলধন আমরা বলে থাকি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আনসার হচ্ছে 4। 1-এর উত্তর হবে 4। চলে আসে আমরা 2 নম্বর কোশ্চেনে। ওকে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। বলছে ঢাকার ব্যবসায়ী তার গার্মেন্টস কারখানা চট্টগ্রামে স্থানান্তর করলেন। এক্ষেত্রে কোন ধরনের মূলধনের গতিশীলতার সৃষ্টি হয়েছে? আন্তর্জাতিক, অভ্যন্তরীণ, স্তরগত, শিল্পগত, কোনটা হবে? আনসার করে দেখি সবাই। মেহেজাবিন আছে আমাদেরকে 4 বলছে। ওকে, 2 নম্বর উত্তর করে ফেলো সবাই। একযোগে তো 2 নম্বর উত্তর করে দাও সবাই। 2 নম্বর উত্তর করতে হবে। 2 নম্বর প্রশ্ন উত্তর করো সবাই। 2 নম্বর প্রশ্ন করবো আমরা। আর তোমরা একটু শেয়ার মেনশন করিও, তখন ভালো লাগে আর কি। হ্যাঁ, ক্লাস করতে স্টুডেন্ট বেশি থাকলে মজা লাগে, ক্লাস করে মজা লাগে, তোমাদের করাই মজা লাগে, বুঝছো? তোমরা একটু শেয়ার মেনশন করে দিও বেশি বেশি।
ওকে, আমরা 2 নম্বর উত্তর করে ফেলি। কি রে তোমরা ফাস্ট করো, আর একটু ফাস্ট। হ্যাঁ, 2 এর উত্তর সাগর বলছে 1 এর 2 হবে, সরি 2 এর 2 হবে। মেহেজাবিন বলছে 2 এর 2 হবে। তারপর হচ্ছে আমাদের সাথে উদয় ও উদয়তন আমাদেরকে বলছে 2 এর 2 হবে। তারপর হচ্ছে শাকিল বলছে 2 এর 2 হবে। জাকিয়া বলছে 2 এর 2 হবে। ওকে, অভ্যন্তরীণ বলছে, হ্যাঁ গুড, ভেরি গুড, তোমাদের আছে সবার আনসার ঠিক আছে। উত্তর হবে 2 এর 2, অর্থাৎ এটা অভ্যন্তরীণ মূলধনের গতিশীলতা আমরা বলবো। একটা দেশের যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় আসছে, তাই যদি একটা দেশ থেকে অন্য দেশে চলে যাইতো তখন সেটাকে আমরা বলতাম আন্তর্জাতিক গতিশীলতা হয়ে আছে মূলধনের। হ্যাঁ, তাহলে আনতে হবে অভ্যন্তরীণ গতিশীলতা হবে। আচ্ছা, চলে আসি 3 নাম্বার। বলছে মূলধন হলো, মূলধন কি? এক নম্বর অতীত সঞ্চয়ের ফল, তা বলছে সক্রিয় উপাদান, গতিশীল উপাদান। কোনটা হবে? মূলধন হলো কোনটা হবে উত্তর? রাইট আনসার দাও। মূলধন হলো কোনটি? ওকে, টপিক কি আজকে? আজকে হচ্ছে চ্যাপ্টার 4, সরি চ্যাপ্টার 5, সরি 6, 7, 6, 7, 8, প্রথম পত্রে 6, 7, 8 থেকে পড়ছি আমরা আজকে। অর্ণব, আমরা আজকে ফার্স্ট পেপারে চ্যাপ্টার 6, 7, 8 এই তিনটা অধ্যায় পড়ছি। হ্যাঁ, ওকে, সবাই একটু বলো। আমরা 3 নম্বর প্রশ্ন উত্তর চলে এসে 3 নম্বর 3 এর উত্তর আমরা অলরেডি পাওয়া শুরু করে দিই। খাদিজা আমাদেরকে বলছে আনিশকা, মেহেজাবিন খাদিজা বলছে 3 এর 4 হবে। বুজাদে বলছে 3 এর 4 হবে। ওকে, তারপর হচ্ছে মাহমুদ মাহমুদুল হাসান আমাদেরকে বলছে 3 এর 4 হবে। ওকে, মেহেজাবি 3 এর 3 এর 2 হবে বলছে। তারপর হচ্ছে আমার বিভিন্ন ধরনের আনসার দেখতে পাচ্ছি, তাহলে 3 নিয়ে কনফিউশন আছে। 3 এর মধ্যে অনেকে বলছে 2, অনেকে বলছে 4, তাহলে কনফিউশন আছে, তাই না? শোনো, মূলধন হলো একটা অতীত সঞ্চয়ের ফল। হ্যাঁ, ঠিক আছে, অতীত তুমি পরিশ্রম করছো বিধায় তুমি টাকা জমাইতে পারছো, মূলধন হয়েছে তোমার। সক্রিয় উপাদান না, মূলধন কিন্তু নিজে নিজে কাজ করতে পারে না। মূলধন একটা টাকা, হ্যাঁ, এটা যে একটা বস্তু, এটা যে নিজে নিজে কাজ করতে পারে, এটা সক্রিয় উপকরণ নয়, তাহলে এটা হবে না। তারপর 3 নম্বর বলছে গতিশীল উপাদান। হ্যাঁ, গতিশীল, মূলধনকে এক জায়গা থেকে অন্য জায়গায়, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়। তাহলে আনসার হবে 1 ও 3। তাহলে আনসার কত হবে? আনসার হবে 2। ঠিক আছে, যারা যারা 2 বলছো তাদের আনসার ঠিক আছে। 4 যারা বলছো, 4 তো অনেকেই বলছে, দেখতে পাচ্ছি আমি। পায়েল দেখতে পাচ্ছি 4 বলছে। তা বলছে আবু রায়হান, রায়হান বলছে 4 বলছে। নাম বললে আবার চাকরি থাকবে না, ঠিক আছে, নাম বলবো না। ঠিক আছে, অনেকে ভুল করছে। যাই হোক, তাহলে আনসার হবে, আনসার কত হবে বলো তো? আনসার হবে 2। ঠিক আছে, আনসার হবে 2। 1 ও 3 হবে। এই 2 নম্বরটা হবে সক্রিয় উপকরণ না, মূলধন নিজে নিজে কাজ করতে পারে না। শ্রম পারে, সংগঠন নিজে নিজে কাজ করতে পারে। শ্রম আর সংগঠন। ওকে, আচ্ছা, চলে আসি আমরা এই পরবর্তীতে। দেখো, যারা আমাদের এসএসসি 26 এর শিক্ষার্থী আছো, এই ক্লাসে যুক্ত আছো, তোমরা আমাদের এফআরবি ব্যাচে ভর্তি হতে পারো। সব বিষয়ের এই ব্যাচটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই পড়ানো হবে একটা ব্যাচে, একটা কোর্সেই। সো কোর্সে হচ্ছে মাত্র 2000 টাকা, তুমি সকল বিষয় কমপ্লিট করে ফেলতে পারবা। কোর্সে হচ্ছে 2000 টাকা, ফাইনাল রিভিশন ব্যাচ এই ব্যাচটা। আচ্ছা, যারা ভর্তি হতে আমাদের পেজে মেসেজ দিলে হয়ে যাবে, পড়ালেখা পেজে মেসেজ দাও তাহলে হবে। আচ্ছা, এরপর আসো আমরা দেখবো এখানে বলছে যে উদ্দীপকের পড়া এবং 4 এবং 5 প্রশ্ন উত্তর দাও। বলছে অমিত, আমরা প্রশ্নটা একটু শ্রবণ নিয়ে ফেলি। আচ্ছা, বলছে অমিত সাহেব ব্যবসার জন্য 10,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করলেন। মেশিনের জন্য তার সংস্থাপন খরচ হলো 2,000 টাকা। এরপর 5,000 টাকার কাঁচামাল ক্রয় করে তিনি উৎপাদন শুরু করলেন। বলছে অমিত সাহেবের ব্যবহৃত চলতি মূলধন কত? বলছে চলতি মূলধন কত বলছে, ভালো করে শুনবা। তিনি একটা মেশিন কিনছে 10,000 টাকা দিয়ে এবং মেশিনটি ক্রয় করলেন। মেশিনটির জন্য তার সংস্থাপন খরচ হয়েছে, মনে রাখবা। মেশিন কিনছে এবং সংস্থাপন খরচ করছো, দুইটাই কিন্তু তোমার স্থায়ী মূলধনে চলে যাবে। কেন স্থায়ী মূলধনে যাবে? কারণ হচ্ছে যদি কোন একটা যন্ত্রপাতি কিনে আনো, সেটা সংস্থাপন বাবদ বা সেটা গাড়ি ভাড়া বাবদ যে টাকাটা খরচ করবা, সেটাও ওই মানে মেশিনের মূল্য বৃদ্ধি পাচ্ছে, এভাবে তোমাকে চিন্তা করতে হবে। তাহলে এটা যদিও এটা আলাদা করে যদি বলা হয় যে সংস্থাপন খরচ বা মেরামত খরচ, সেটা হবে চলতি মূলধন। কিন্তু যদি কোন একটা স্থায়ী সম্পদ কিনে সেটার জন্য করা হয়, তাহলে সেই স্থায়ী সম্পদের মূল্য বৃদ্ধি পায়। যারা অ্যাকাউন্টিং এ তারা ভালো বুঝতে পারবে। তখন আমরা ওই মেশিন হিসাবটাকে আমরা ডেবিট করে ফেলি সরাসরি। হ্যাঁ, তাহলে এই 2,000 টাকার সাথে এটা যোগ হয়ে 12,000 টাকার স্থায়ী হবে। আর চলতি মূলধন কোনটা? এরপর তিনি 5,000 টাকার কাঁচামাল ক্রয় করছে, এই কাঁচামাল ক্রয়টা হচ্ছে তার চলতি মূলধন হবে। ঠিক আছে, তাহলে উত্তর কি দাঁড়াবে? আশা করো সবাই। হ্যাঁ, 5 এর 2 হবে উত্তর। এই যে অনেকে পারতেছে, মাশাআল্লাহ, অনেকে পারতেছে। তাহলে তো হবে 5 এর 2। হ্যাঁ, 5 এ কত হবে? 2 হবে, সরি 4 এর 2, 4 এর 2, 5 বলতেছে 4 নাম্বার, 4 এর 2 হবে। হ্যাঁ, 5,000 টাকা হবে। এই যে 5,000 টাকা কাঁচামাল ক্রয় করছে এটা। এরপর 5 নম্বর দেখো। 5 নম্বর বলছে যে উদ্দীপকে বর্ণিত 5,000 টাকা ব্যয় কোন ধরনের মূলধন? এখানে যে 5,000 টাকা খরচ করছে সেটা কোন ধরনের মূলধন বলছে? কাঁচামাল ক্রয়ের জন্য সে খরচ করছে, তাই না? তাহলে সেটা কোন ধরনের? সেটা কি ভাসমান, সামাজিক, প্রকৃত, ঘূর্ণায়মান? কোনটা হবে উত্তর করো দেখি।
আমি আবার উদ্দীপকটা দেখাচ্ছি তোমাদেরকে, উদ্দীপকটা আবার একটু দেখাই। এখানে বলছে এরপর 5,000 টাকার কাঁচামাল করছে, কাঁচামাল ক্রয়, এটা কোন ধরনের মূলধন বলছে? কোন ধরনের মূলধন? উত্তর করো। হ্যাঁ, চলতি মূলধন ঠিক আছে, কিন্তু অপশনের মধ্যে সেটা নাই। অপশনের মধ্যে বলছে ভাসমান, সামাজিক, প্রকৃত এবং ঘূর্ণায়মান। কোনটা হবে? কাঁচামাল ক্রয় করছে, সেটা কোনটা হবে? উত্তর করো। একটু সব উত্তর করো তো দেখি। হ্যাঁ, পাঁচের দেখি সবাই উত্তর করতেছে। মেহেজাবিন 4 বলছে, পূজা বলছে 4 হবে, খাদিজা বলছে 4 হবে, তাসমিন বলছে 4 হবে, সাইদ সরকার বলছে ঘূর্ণায়মান হবে, মোহাম্মদ শাকির বলছে 4 হবে, তামান্না বৃষ্টি বলছে 4 হবে, তা বলছে আকাইদ হোসেন বলছে আমাদেরকে 1 হবে। পাঁচের উত্তর 1 হবে বলছে। এটা কি ভাসমান মূলধন হবে আকাইদ? এটা কি ভাসমান হবে? এটা হবে ঘূর্ণায়মান। হ্যাঁ, ঘূর্ণায়মান হবে এটা। কেন? কারণ হচ্ছে কাঁচামাল যেটা ক্রয় করছি সেটা আমাদেরকে বারবার করতে থাকতে হবে, বুঝছো? মানে এবার কিনছি তো, মানে আজকে কিনছি কাঁচামাল, এটা শেষ হয়ে গেছে, আবার নতুন করে কাঁচামাল কিনতে হবে 1 মাস পরে, তাই না? এরপর মাসে আবার কিনতে হবে, তাই এটা ঘূর্ণায়মান হবে। ভাসমান মূলধন হচ্ছে যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, একসাথে তো কোনো শিল্পে ব্যবহার করা যায়। যেমন ধরো ইস্ত্রি, এটা আমি হয়তো পড়াচ্ছি, এখানে ব্যবহার করতেছি, তুমি চাইলে বাসায় নিয়ে গিয়ে সেটা ব্যবহার করতে পারবা। ঠিক আছে, এটা হচ্ছে ভাসমান মূলধন বলা হয় এটাকে। তাহলে তো হবে কোনটা? ঘূর্ণায়মান মূলধন। হ্যাঁ, ঘূর্ণায়মান মূলধন হবে। তাহলে গেল 4 নম্বরটা। চলে আসে আমরা এর পরবর্তী কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা দেখি। বসে এক্স দেশের সরকার 2015-16 অর্থ বছরে বিভিন্ন বিনিয়োগ বান্ধব কর্মসূচি বাস্তবায়নের ফলে পূর্ববর্তী বছরের মজুদ মূলধনের পরিমাণ ছিল 40,000 কোটি টাকা। হ্যাঁ, হতে 45,000 কোটি টাকায় উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ আগে ছিল 40,000 কোটি, এখন হচ্ছে 45,000 কোটি মূলধনের পরিমাণ হয়েছে আর কি। অন্যদিকে কিন্তু ওয়াই দেশের বার্ষিক মূলধন গঠনের হার 22%। আরেকটা দেশের কথা বলছে যেখানে 22% মূলধন গঠনের হার। সেখানে আর্থসামাজিক অবকাঠামো ও জনগণের জীবনযাত্রার মান এক্স অপেক্ষা উন্নত। এই যে পরবর্তী যে দেশ, সে দেশের টা ভালো বলতেছে এক্স দেশের তুলনায়। আচ্ছা, যাই হোক, তো আমরা আগে দেখি প্রশ্ন কি বলছে। বলছে এক্স দেশের মূলধন গঠনের হার কত। এখন তোমাকে মনে রাখতে হবে মূলধন গঠনের হারের সূত্র কি। সূত্র হচ্ছে মূলধন গঠনের হার মানে হচ্ছে এভাবে লিখবা, যে মানে বর্তমানে কত আছে মূলধন গঠনের পরিমাণ, সেটা হচ্ছে 45 কোটি। যেটা 1000 কোটি টাকা, সবগুলো দুইটাই সেম ফিগার আছে, 45,000, 40,000 কোটি। তো আমি জাস্ট 45 ধরতেছি, 45 মাইনাস 40, তাহলে বৃদ্ধি পাইছে কত? মানে আগে ছিল 40, হয়েছে 45। তাহলে ওই পরিবর্তিত মান থেকে প্রাথমিক মান বিয়োগ করবা এবং প্রাথমিক মান দিয়ে ভাগ করবা, 100 দিয়ে গুণ করবা, তাহলে তোমার আনসারটা বের হয়ে যাবে কত পার্সেন্ট আমাদের মূলধন গঠনের হার। যদি বলতে শুধু মূলধন গঠনের পরিমাণ কত, তখন শুধু বিয়োগ করলে হইতো। কিন্তু মূলধন গঠনের হার বললে পরিবর্তিত মান থেকে প্রাথমিক বিয়োগ করতে হবে, মানে পরিবর্তিত মূলধন গঠনের পরিমাণ থেকে প্রাথমিক মূলধন গঠনের পরিমাণটা বাদ দিতে হবে। তারপর ওই প্রাথমিক দিয়ে ভাগ করতে 100 দিয়ে গুণ করতে হবে, প্রাথমিক দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। কেন? কারণ হচ্ছে হার বলছে তাই। আর শুধু যদি বলে মূলধন গঠনের পরিমাণ কত, তখন শুধু বিয়োগ করলে হয়ে যেত। আচ্ছা, তাহলে উপর হবে 5। তো 5 কে তুমি যদি 40 দিয়ে ভাগ করো, 100 দিয়ে গুণ করো, তাহলে আনসার হবে আই থিঙ্ক 12.5%, 12.50 বা 5%, একই কথা। 12.50% বা 12.5%। ঠিক আছে, তাহলে উত্তর হবে 6 নম্বর। এই যে অনেক উত্তর করে ফেলেছে। আলিকা আমাদেরকে বলেছে 6 এর 1 হবে। হ্যাঁ, এই যে আলিকা চলে এসেছে। মেহেজাই বলছে 6 এর 1 হবে, পূজা বলছে 6 এর 1 হবে, তা বলছে মন্ডল আমাদেরকে বলছে 6 এর 1 হবে, তা বলছে আকাইদ বলছে আমাদেরকে 6 এর 1 হবে। হ্যাঁ, আমরা দিতে পারছি। ওকে, তারপর হচ্ছে আমাদেরকে হচ্ছে সাগর বলছে 6 এর 1 হবে, সাফা বলছে আমাদেরকে 6 এর 1 হবে, তারপর হচ্ছে মাহমুদুল হাসান বলছে আমাদেরকে 2 হবে। 2 হবে, এটা 6 এর 1 হবে, 6 এর 1। কেমন? আচ্ছা, চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলতে মূলধন গঠনের হার ওয়াই দেশের অধিক কারণ কি। দেখো, এক্স দেশে আমরা পাইছি 12.5, ওয়াই দেশে হচ্ছে 22%। তার মানে ওয়াই দেশের মূলধন গঠনের হার বেশি হয়েছে, তাই না? সেজন্য সে দেশের জীবনযাত্রার মান বেশি ভালো বলছে। আচ্ছা, যাই হোক, তো এখানে অপশনটা আমরা পড়ে দেখি। বলছে মূলধন গঠনের হার ওয়াই দেশে অধিক হওয়ার কারণ কি। মানে ওয়াই দেশে কেন আমাদের মূলধন গঠনের হার বেশি হয়েছে। এক, বলছে জনগণের ভোগ প্রবণতা কম। 2 নাম্বার, পারিবারিক বন্ধন অত্যন্ত শক্তিশালী। 3 নাম্বার, সুদের হার স্বল্প। তাহলে একটু বুঝে শুনে আনসার করো। এটা কিন্তু অনেক মানে উচ্চ, কি বলবো, যে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। বুঝে করেও তোমাকে বুঝতে হবে।
ঠিক আছে, সবাই একটু বলো, সবাই একটু করো, 7-এর উত্তর করো। ওকে, 7-এর উত্তর মেহেজাবি বলছে 7-এর 1 হবে, আলিকা বলছে আমাদেরকে 7-এর 1 হবে, পূজাদে বলছে উদ্দীপকটা দেখে পরীক্ষায় কনফিউজড হয়ে যায়, হ্যাঁ এই যে সেজন্য তো এগুলো দিচ্ছি। তারপর হচ্ছে আকাশ বলছে আমাদেরকে 7-এর 2 হবে। ওকে, আমরা 7-এর অনেক কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, মানে অনেকে বলছে 7-এর 1 হবে, অনেকে বলছে 2 হবে, অনেকে বলছে আবার 4 হবে। তো কোনটা রাইট আনসার ধরবো আমরা? হ্যাঁ দেখো, আমি ওদেরকে বুঝাই বলি, ভালো করে শুনবা। মূলধন গঠনের হার কোন একটা দেশে বেশি হওয়ার কারণ হচ্ছে, মূলধন গঠনের হার কোন একটা দেশে বেশি হওয়ার কি কারণ থাকতে পারে? এখানে বলতে জনগণের ভোগ প্রবণতা কম, হ্যাঁ ঠিক আছে, জনগণ কম ভোগ করে বেশি সঞ্চয় করে। মূলত আমাদের যে ডিসপোজেবল ইনকাম থাকে, ডিসপোজেবল ইনকাম আমরা দুইটা কাজ করি, মানে আমাদের ব্যয়যোগ্য আয়ের আমরা দুইটা কাজ করি। একটা হচ্ছে আমরা ভোগ ব্যয় করি, আর একটা হচ্ছে আমরা সঞ্চয় করি। মনে করো তোমার ডিসপোজেবল ইনকাম, মানে তুমি ব্যয় করতে পারবা এমন ইনকাম হচ্ছে তোমার 100 টাকা। সাপোজ তোমার কাছে 100 টাকা ব্যয় করার মতো আছে, সেখানে তুমি ভোগ করছো মনে করো 50 টাকা, তাহলে সঞ্চয় করছো তাহলে 50 টাকা হবে। আচ্ছা, যদি এমন হয় যে তুমি ভোগ 50 টাকা না করে তুমি ভোগ করছো 30 টাকা, তাহলে তুমি কি করবা? বাকিটা কি করবা? তুমি সঞ্চয় করবা। বাকিটা তুমি কি করবা? সঞ্চয় করবা। তাহলে ভোগ প্রবণতা কম হলে তখনই তো সঞ্চয় বাড়বে নাকি? আর সঞ্চয় বাড়লে সেটা মূলধন গঠন বেশি হবে। তাহলে আসতে হবে একটা বাইরে, ঠিক আছে। 2 নম্বর বলছে পারিবারিক বন্ধন অত্যন্ত শক্তিশালী। মনে রাখবা, যেই মানুষগুলোর পরিবার আছে, যেই মানুষগুলোর ফ্যামিলি মেম্বার আছে, পারিবারিক পার্সন আর কি, মানে কতগুলো আছে না একদম আওয়ারা, আওয়ারা মানে হচ্ছে তার ফ্যামিলি নিয়ে তেমন বেশি টেনশন নাই, কোথায় আছে সেই ফ্যামিলি কোথায় আছে তার কোনো টেনশন নাই, এরকম যদি হয় তাদের কিন্তু সঞ্চয় করার কোনো প্রবণতা থাকে না। কেন? কারণ তারা চিন্তা করে যে আমার তো কেউ নাই, বা আমার তো কোনো ভবিষ্যৎ নাই, বা এরকম চিন্তা করে আমার সন্তান বা আমার জন্য আমি কি করবো, এরকম কোনো কিছু তারা চিন্তা করে না, সেজন্য তাদের তেমন বেশি সঞ্চয় থাকে না। কিন্তু যাদের ফ্যামিলি আছে, যারা ফ্যামিলি পার্সন, তারা কিন্তু বেশি টাকা সঞ্চয় করে, তুমি মনে রাখবা, ঠিক আছে। তাহলে এইটাও রাইট আনসার। পরিবারের বন্ধন যদি অত্যন্ত শক্তিশালী হয় তাহলে বেশি কি হবে? সঞ্চয় করবে। বলছে সুদের হার স্বল্প। দেখো, যদি সুদের হার কম হয় তাহলে কি মানুষ সঞ্চয় বেশি করবে? উত্তর হচ্ছে না, সঞ্চয় আরো কম করবে মানুষ। যখন ব্যাংক বেশি সুদ দিবে তখন দেখা যাবে মানুষ ব্যাংকে টাকাগুলো জমা রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, হ্যাঁ একটা আনন্দ পাবে, মজা পাবে। তো সেজন্য হচ্ছে এটা হবে না, রাইট আনসার হবে 1 ও 2। তো যারা যারা বলছো 1 ও 2 তাদের আনসার ঠিক আছে। 7-এর হবে 1 ও 2, যারা যারা 2 বলছো, 7-এর 2 বলছো, বা যারা যারা সাথে 4 বলছো, তোমাদের আনসার বলেছে, হ্যাঁ। তাহলে আনসার হবে মূলধন গঠনের হার ওয়াই দেশে অধিক হওয়ার কারণ হচ্ছে 1 ও 2 হবে। ওকে, তাহলে এটা গেল। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। পরবর্তী কোশ্চেন বলছে উৎপাদনের উপাদানগুলোকে প্রয়োজন অনুসারে সমন্বয় সাধনের কাজ যেই করে তাকে আমরা কি বলে থাকি? এটা আমরা সবাই পারবো, আশা করি সবাই পারবো। দেখে আনসার করো সবাই, এটা সবাই পারার কথা, খুবই সহজ একটা প্রশ্ন। আর তোমরা একটু শেয়ার করে দিও ক্লাসটা, যারা পরে দিয়ে আসতেছো ক্লাসে, একটু ক্লাসে নিজের ওয়াইজ শেয়ার করো। দেখো আমি সারাদিন মানে প্রত্যেকটা ক্লাসে ওদেরকে চিল্লে চিল্লে বলি যে একটু শেয়ার করে দাও, শেয়ার করে দাও। ক্লাস শেষ করে আমি দেখি কি জানো, যে আমাদের এখানে ক্লাস করছে 70 জন, 50 জন, 60 জন, 100 জন, কিন্তু ক্লাস শেয়ার করছে মাত্র 9 জনে, 7 জনে, 5 জনে। কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে। একটা শেয়ার করলে কি হয় এমন? আচ্ছা, আটের উত্তর হচ্ছে সবাই উত্তর করা শুরু করেছে। পূজাদের বলছে 4 হবে, তারপর শাকিল বলছে 8-এর 4 হবে। ওকে, তারপর হচ্ছে আকাইদ বলছে 8-এর 4 হবে, তারপর হচ্ছে আকাইদ আকাইদ 8-এর 2 হবে বলতেছে। 8-এর 2 কেমন হয়? সংগঠন। ও আচ্ছা, এখানে তো দুইটাই উত্তর সেম লিখে দিচ্ছে, আর এখানে সংগঠন লিখছে। ও সরি, এখানে সংগঠন লিখছে, এখানে সংগঠন লিখছে। আচ্ছা যাই হোক, এটা ভুলে মনে হয় টাইপিং মিস্টেক হয়েছে দুইটাই। তো দুইটাই রাইট আনসার, দুইটাই রাইট আনসার। একও সরি 2 নাম্বার এবং 4 নাম্বার দুইটাই রাইট আনসার, ঠিক আছে। দুইটাই যেহেতু সংগঠন লিখছে, এমনিতে এটা উত্তর দিচ্ছে। যাই হোক, এটাও কিন্তু রাইট আনসার হবে যেহেতু বানান তো সেম, একই তো সেম, তাই না? আচ্ছা 8 নাম্বার গেল, 9 নাম্বার আসো। 9 বলছে অংশীদারি কারবারে কতজন সদস্য থাকে? অংশীদারি কারবারে কয়জন সদস্য থাকে? আনসার করো। অংশীদারি কারবারে কতজন সদস্য থাকে? মাহমুদুল হাসান আছে, স্যার শেয়ার ডান। ওকে, থ্যাংক ইউ। যারা শেয়ার করছো অনেক অনেক ধন্যবাদ। আসলে তোমাদেরকে ধন্যবাদ দিয়ে মানে শেষ করা যাবে না। তোমরা যদি শেয়ার না করতে তাহলে কিন্তু আমরা এই ক্লাস নিতে পারতাম না, কারণ যখন স্টুডেন্ট বেশি থাকে তখন আমাদের ভালো লাগে, ক্লাস নিতে ভালো লাগে। স্টুডেন্ট না থাকলে তো আমরা ক্লাস নিব না, নিতে ইচ্ছে করে না, ঠিক আছে। তো তোমরা যারা শেয়ার করো তোমরা আসলে তোমাদের ভালো করতেছো। তোমরা যত বেশি শেয়ার মেনশন করবে, যত বেশি স্টুডেন্ট আমাদের এখানে ক্লাস করবে, আমরা তত বেশি তোমাদের ক্লাস দিব, ডেইলি ক্লাস দিব। আমরা বলছি না ডেইলি ক্লাস দিব। তাসমিন মিম আছে 8-এর 4 বলছে। মেহেজাইম বলছে 9। আমরা 9 নাম্বার চলে এসেছি। মেহেজাইম বলছে 9-এর 4 হবে। ওকে, 9-এর 4 বলতেছে সবাই। উত্তর হচ্ছে অংশীদারি কারবারে মনে রাখবা সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে
সর্বনিম্ন 2 সর্বোচ্চ 20 জন হয়। আর ব্যাংক ব্যবসা যদি হয়, ব্যাংক অংশীদার ব্যবসা যদি হয়, মানে তুমি একটা ব্যাংক শুরু করবা তোমরা, তাহলে সেক্ষেত্রে সর্বনিম্ন 2 জন সর্বোচ্চ 10 জন হতে পারবে ব্যাংক ব্যবসার ক্ষেত্রে। আর সাধারণ ক্ষেত্রে 2 থেকে 20 জন হবে। ওকে, তাহলে আসতে হবে হচ্ছে 4, 9 উত্তর হবে 4। চলে আসে আমরা এই পরবর্তীতে, এনজিও এর পুনরূপ কোনটি? সবাই পারার কথা, হ্যাঁ একদমই সহজ। এনজিওর পুনরূপ কোনটি? আশা করো সবাই। ও, একটা সংগঠন, একটা সংগঠন, ও আচ্ছা সরি সরি, তাহলে আমি ভুল বলছি। এই ওয়েট 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 এ মিনিট, আমি কি বলছি? ও ঠিক আছে, না 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 ঠিক আছে, এটা সংগঠনের সংগঠক। এটা তোমরা বলো নাই কেন? কাগজের দল। দেখো, উৎপাদন উপাদানগুলোকে প্রয়োজন অনুসারে সমন্বয় সাধনে কাজ করে, যেই করে তাকে আমরা সংগঠক বলবো। সংগঠন নট সংগঠন, সংগঠক বলবো। ঠিক আছে, ব্যক্তি কথা বলবো, সংগঠক। ঠিক আছে, উত্তর ঠিক আছে। ও উত্তর 2 হবে না, সংগঠক হবে উত্তর। আমি এটা খেয়াল করিনি। থ্যাংক ইউ শাকিল, ধন্যবাদ। আচ্ছা, 10 উত্তর কি হবে? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আচ্ছা, কবে 10 উত্তর 3, তাহলে আসতে হবে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তাই না? চলে আসে আমরা পরবর্তী। দেখো, আমাদের এসএসসি 27 যারা আছো, এখানে যারা যুক্ত আছো 27 ব্যাচে, তোমরা আমাদের জিরো টু হিরো ব্যাচে বলতে পারো। মাত্র ক্লাস শুরু হয়েছে এই ব্যাচে, একদম বেসিক থেকে প্রো হয়ে যাবে ইনশাআল্লাহ ইকোনমিক্সে, আর কোনো টেনশন থাকবে না। জাস্ট তোমাকে একটা কোর্সে কিনতে হবে, সেটা হচ্ছে জিরো টু হিরো ব্যাচ। এই ব্যাচটা কিনলে হয়ে যাবে তোমার ফার্স্ট সেম একদম কমপ্লিট হয়ে যাবে। এবং এইটা তোমার সাথে যদি তোমার কাছে যদি এরকম একটা ইজি নিউজ বই থাকে, এই যে আমাদের থার্ড এডিশন যে বইটা, হ্যাঁ, এই বই কিনলে তোমার কোনো গাইড বই, কোনো তোমার সাপ্লিমেন্ট, কোনো মূল বই কিছুই লাগবে না, একটা বই যথেষ্ট। এখানে খুব সুন্দর করে তোমার সব বই থেকে আমাদের মূল কনসেপ্ট গুলো খুব সুন্দর করে আমরা ট্রিক্স গুলো দিয়ে নিয়ে নেওয়া হয়েছে, আনা হয়েছে। তারপর তোমার সিকিউ, হিউজ পরিমাণে এমসিকিউ দেওয়া হয়েছে, সিকিউর উত্তর সহ দেওয়া আছে, জ্ঞানমূলক অনুধাবন দেওয়া আছে, মানে সবই দেওয়া আছে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে শেষে, যার কারণে তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য এই বইটা তোমার কাজে লেগে যাবে। আর তোমার কোনো বই কিনতে হবে না, এই একটা বই যথেষ্ট। ঠিক আছে, ইকোনমিক্স এর জন্য একদম অল ইন ওয়ান। তো এটা তোমার সাথে থাকলে, পাশাপাশি একটা কোর্স যদি তোমার সাথে থাকে আমাদের এই যে ইকোনমিক্স এর, তাহলে তোমার জন্য একদম বলতে পারি যে একদম হেভি একটা কম্বিনেশন। তোমার আর কোনো চিন্তা করতে হবে না ইকোনমিক্স নিয়ে ইনশাআল্লাহ। তো যারা 27 আছো, তোমরা কিন্তু এই ব্যাচে যুক্ত হতে পারো। ওকে, আচ্ছা 11 নম্বর কোশ্চেন আসি। বলতে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে, মানে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোন জিনিসটা প্রযোজ্য? একটু উত্তর করে দেখি। হ্যাঁ, দুষ্ট বোনের মিষ্টি ভাই বলছে আলহামদুলিল্লাহ বইটা। ওকে, পূজা দে বলছে অনেক ভালো বইটা। আচ্ছা, থ্যাংক ইউ। বইটা যারা পড়ছো তারা একটা রিভিউ দাও, যারা যারা পড়ছো, যারা যারা যাদের কাছে আছে এই বইটা, যাদের কাছে আছে একটা রিভিউ দাও। ঠিক আছে, এটা কিন্তু থার্ড এডিশন আরো ইমপ্রুভ করা হয়েছে এটাতে। গত যে ব্যাচে সেকেন্ড এডিশন ছিল সেটা এটা আরো বেশি কি তোমার ইমপ্রুভ করা হয়েছে এই বইটা। ওকে, আমরা চলে আসি, আমরা 11 নম্বর উত্তর করবো সবাই। 11 নম্বর উত্তর করো সবাই। 11 নম্বর উত্তর হচ্ছে মেহেজাবিন বলছে 11 2 হবে। ওকে, এখানে বলছে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে, শেয়ার হস্তান্তর করতে পারে সর্বনিম্ন সদস্য 2 জন। তা বলছে এটি একটি যৌথ মূলধনী কারবার। তাহলে আনসার কোনটা হবে? আমরা 11 উত্তর দিতে পারছি। অনেকে বলছে 11 উত্তর হবে 2, অনেকে 1 বলছে, অনেকে 2 বলছে 11 উত্তর। সো আমরা দেখি, সবাই একটু বলো কত হবে। অনেকে 11 3 বলছে। ওকে, তাহলে কোনটা হতে পারে? শেয়ার হস্তান্তর করতে পারে, তা বলছে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, তা বলছে এটি একটি যৌথ মূলধনী কারবার। কোনটা হবে? আব্দুল হামিদ বলেছে বইটা অনেক ভালো, এখন পড়ে অনেক সহজ মনে হয়। হ্যাঁ ইনশাল্লাহ, আমরা এইভাবে করে লিখেছি বইটা যাতে তোমাদের কাছে একদম সহজই মনে হয় ইকোনমিক্সটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে 11 নম্বর হচ্ছে ফাহমিদা বলছে আমাদেরকে 11 বি হবে। দুষ্ট মেয়ে মিষ্টি ভাই বলছে 11 2 হবে। ওকে, 1 3 বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 11 4ও দেখতে পাচ্ছি উত্তর। ওকে, শোনো আমি একটু বলি, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সাধারণত যে শেয়ার হস্তান্তর করতে পারে, হ্যাঁ এটা রাইট আনসার। শেয়ার একজনের কাছ থেকে অন্যজন বিক্রি করতে পারবে, ক্রয় বিক্রি করতে পারবে। 2 নম্বর, সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 2 জন। আচ্ছা, এটা মনে হয় একটু কনফিউশন, সরি সরি কনফিউশন না, এটা হচ্ছে প্রাইভেটের ক্ষেত্রে 2 জন হইতে পারবে মনে হয়, প্রাইভেটের ক্ষেত্রে 2 জন। আর আমি এক্স্যাক্টলি ভুলে গেছি। আচ্ছা দাঁড়া 1 মিনিট, বলতেছি তোমাদেরকে, সকল সমস্যার সমাধান এখানে আছে। প্রাইভেটের ক্ষেত্রে হচ্ছে কয়জন থাকে আমি একটু বলে দিই তোমাদেরকে, জানো। ওকে, দাঁড়াও 1 মিনিট।
হ্যাঁ, আমরা যদি বলি পাবলিক লিমিটেড কোম্পানি সেক্ষেত্রে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন হতে পারবে প্রাইভেটের ক্ষেত্রে। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য হচ্ছে 7 জন থেকে অসংখ্য হতে পারবে, মানে সর্বনিম্ন 7 জন হইতে হবে। তাহলে অপশন কিন্তু এখানে বলছে পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট বলে না, প্রাইভেট হলে 2 থেকে হইতো, 2 থেকে 50 জন, কিন্তু পাবলিক লিমিটেড হওয়ার কারণে সর্বনিম্ন 2 জন, এটা হবে না। তাহলে আনসার হবে হচ্ছে সর্বনিম্ন 7 জন হইতে হবে। তাহলে 2 নাম্বার হবে না, এটি একটি যৌথ মূলধনী কারবার, এটা ঠিক আছে। তাহলে 1 নাম্বার এবং 3 নাম্বার হবে উত্তর। তোমরা এটা একটু ঠিক করে নিবা। অপশন দিছে 1 2 3, এটা হবে 1 নাম্বার আর 3 নাম্বার, 1 3 হবে এটা। এই যে 2 নাম্বারটা উত্তর হবে, উত্তর হবে রাইট আনসার 2, এটা হবে। হ্যাঁ, উত্তর হবে 1 ও, এটা করবা, উত্তর হবে এটা, এটা হবে না। হ্যাঁ, এটা হবে না, এটা হবে উত্তর 1 ও 3 হবে, 2 নাম্বারটা হবে না। সেকেন্ড এডিশনটা অনেক ইজি করে প্রেজেন্টেশন, সব থার্ড এডিশনটা আরো ভালো হয়েছে, তুমি দেখলে বুঝতে পারবা। আচ্ছা, এরপর আসো আমরা দেখি 12 নম্বর 13 নম্বর প্রশ্ন আমরা উত্তর করবো। বলছে রাহুল, কি বলছে দেখো, কি বলছে আমাদেরকে, রাহুল, আসিফ এবং বাপ্পি মিলে একটি মৎস্য খামার স্থাপন করে। পারস্পরিক আস্থা বিশ্বাসের ভিত্তিতে চুক্তিবদ্ধ হয়ে তারা খামারটি গড়ে তোলেন। তারা নিজেদের মূলধনের অনুপাতে লাভ ক্ষতি ভাগ করেন। এখানে বলছে 1 নম্বর যে রাহুল, আসিফ এবং বাপ্পি কোন ধরনের সংগঠনে গড়ে তুলেছেন। তাহলে তোমরা আশা করতে পারবে, এটা আশা করি একদম সহজ। আশা করো দেখি, বইয়ের প্রাইস হচ্ছে 450 টাকা, থার্ড এডিশন 450 টাকা থার্ড এডিশন। হ্যাঁ, এটাতে কিন্তু প্রায় আগে ছিল 525 পেজের মতো, এখন সেটা 600 পেজ। হ্যাঁ, তোমাদের বইয়ের এবারে, তো সেই অনুযায়ী কিন্তু প্রাইস বাড়ানো হয়নি, মাত্র 30 টাকা বাড়ানো হয়েছে। আচ্ছা, আনসার করো সবাই। 12 নম্বর আনসার করতে হবে যে তারা যে ব্যবসা করছে সেটা কোন ধরনের ব্যবসা। দ্রুত তো করবা, দ্রুত। মাধব মন্ডল আমাদের সাথে আছে, সে বলছে 12-4 হবে। ওকে, আলিকা বলছে 12-3 হবে। তারপর হচ্ছে ফাহমিদা বলছে আমাদেরকে, ফাহমিদা আফসার বলছে আমাদেরকে 12-3 হবে। শাকিল বলছে 12-4 হবে। দীপ্ত আমাদেরকে বলছে, সরি, দীপ্ত বলছে আমাদেরকে অংশীদারি কারবার হবে। হ্যাঁ, উত্তর কিন্তু খুবই সহজ, উত্তর কিন্তু অংশীদারি কারবার হবে। কেমন, তাহলে আনসার হবে সি। তারা যেহেতু অংশীদারি ভিত্তিতে একটা ব্যবসা করছে, তাহলে আনসার হবে অংশীদারি কারবার। চলে আসে 13 নম্বর প্রশ্ন। বলছে ওই যে অংশীদারি কারবার, এরূপ কারবারের অসুবিধা হলো। এরূপ কারবারে কি কি অসুবিধা আছে? 1, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। অবশ্যই, দেখো একজন পার্টনার থাকলে সে ইচ্ছে মতো যখন খুশি তখন সিদ্ধান্ত নিতে পারে। হ্যাঁ, এটা একটা ভালো দিক। 2 নম্বর, স্থায়িত্ব কম। স্থায়িত্ব কম ডেফিনেটলি অন্যান্য ব্যবসার তুলনায় অবশ্যই স্থায়িত্ব কম, মানে যৌথ মূলধনী কোম্পানির স্থায়িত্ব অনেক বেশি হয়, কিন্তু এক মালিকানা অংশীদারি কোম্পানির স্থায়িত্ব একটু কম হয়। তাহলে 1 ও 2 বলা যেতে পারে। 3 নম্বর, স্থানান্তর যোগ্য। দেখো এই ব্যবসায়ের যে শেয়ার, সেটা স্থানান্তর যোগ্য অনেক কঠিন হয়ে যায়, হ্যাঁ, অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে। তাহলে আনসার কিন্তু মানে মোর অ্যাপ্রোপ্রিয়েট যদি আমরা বলি, তাহলে কোনটা হইতে পারে? মোর অ্যাপ্রোপ্রিয়েট বা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে 1 ও 2, এই দুটো আনসার হইতে পারে। সিদ্ধান্ত গ্রহণ বিলম্ব এবং স্থায়িত্ব কম, এই ধরনের আমরা বলতে পারি। তাহলে আনসার হবে 1 ও 2। আচ্ছা, এরপর আসো, বলছে মোহনপুর গ্রামের দরিদ্র কৃষকরা এসো করি, হ্যাঁ, এসো করি সংগঠনের মাধ্যমে নিজেদের জমি একত্রে চাষাবাদ শুরু করেন। পারস্পরিক সহযোগিতা এবং সংগঠনের ভিত্তি, পারস্পরিক সহযোগিতা এই সংগঠনের ভিত্তি। এখানে মালিক এবং শ্রমিকের মধ্যে কোনো পার্থক্য নাই। তো বলছে এখানে উদ্দীপকে কোন ধরনের সংগঠনের কথা বলা হয়েছে, আমরা আশা করি পারবো। হ্যাঁ, বলছে কৃষকরা, দরিদ্র কৃষকরা একত্রিত হয়ে একটা সংগঠন করছে এসো করি নামে। তাহলে এটাকে আমরা কোন ধরনের সংগঠন বলতে পারি, একটু বলো তো, উত্তর করো সবাই। আমরা 14 নম্বর উত্তর করা শুরু করব সবাই। 14 নম্বর উত্তর করো সবাই একসাথে। 14 নম্বর উত্তর করো সবাই। হস্তান্তর মানে হচ্ছে শেয়ার হস্তান্তর কথা বলা হয়েছে, মানে মালিকানা হস্তান্তরের কথা বলা হয়েছে। মানে একজন মনে করো 3 জন পার্টনার, একজন মনে করো চাচ্ছে যে 8 জনকে শেয়ারটা বিক্রি করে দিবে, তো এটা অনেক কঠিন হয়ে যায়, হ্যাঁ, কষ্ট হয়ে যায় আর কি অংশীদার ব্যবসার ক্ষেত্রে। মাধব মন্ডল বলছে 14-2 হবে। ওকে, আমরা 14 নম্বর কোশ্চেন আনসার করে ফেলি সবাই। 14 নম্বর কোশ্চেন আনসার করো। 14-2 বলছে, সমবায় বলছে। আচ্ছা, সবাই দেখি সমবায় বলতেছে। হ্যাঁ, তাহলে তো সবাই হবে, তো কি হবে, সবাই হবে। আমি আর সময় নষ্ট করছি না, তো হবে সমবায় সংগঠন। যেহেতু সবাই একত্রিত হয়ে, সবাই সমমানের সময় ব্যবসা, লোক একত্রিত হয়ে এই ধরনের ব্যবসা করে, সেটাকে আমরা সমবায় ব্যবসা বলি। পুরোনো বলছে এই ধরনের সংগঠনের ক্ষেত্রে, মানে সমবায় সংগঠনের ক্ষেত্রে কি হবে, বলছে কাজের প্রতি আগ্রহ থাকে। কাজের প্রতি আগ্রহ থাকতে পারে, সমবায় সংগঠনের ক্ষেত্রে সবাই একসাথে কাজ করো তো আগ্রহ থাকতে পারে। 2, দালাল ফরিয়াদে দৌরত্বের অবসান ঘটে। হ্যাঁ, ঠিক আছে, এটাও যে দালাল, যারা ফরিয়াদ ব্যবসায় যারা থাকে, যারা মধ্যস্থকারী থাকে, যারা লাভ, মূলত কৃষকরা লাভ পায় না, তাদের সব লাভ নিয়ে যায়, তাদের এখানে অস্তিত্ব কমে যায়।
তারপর হচ্ছে পর্যাপ্ত মূলধনের যোগান দেওয়া যায় না, এটা আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ তারা দরিদ্র কৃষকরা, বা বলতে পারো যে সমবায়গুলো এই ধরনের মানুষের করে যেখানে মানে অতিরিক্ত যে মূলধন হবে এমন না, তবে সবার ছোট ছোট মূলধন এখানে অ্যাড হয়। সো 1 ও 2 একদম পারফেক্ট বলা যেতে পারে, 3 নাম্বারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট না। যদি যৌথ মূলধনী কোম্পানি হতো তাহলে আমরা বলতাম যে হ্যাঁ এটার ক্ষেত্রে মূলধন অনেক বেশি নেওয়া যায়। তাহলে আনসার হবে 1 ও 2। আনসার কি হবে এটার? আনসার হবে 1 ও 2। ঠিক আছে, এরপর আসো 16 নম্বর প্রশ্ন। দেখো 16 নম্বর প্রশ্ন বলতে নিম খাজনার প্রবক্তাকে। আমরা চলে এসেছি 8 নাম্বার চ্যাপ্টারের কোশ্চেনে চলে আসছি। বলছে নিম খাজনার প্রবক্তাকে, আশা করি পারার কথা। আচ্ছা এখানে দুটো প্রশ্ন, একটা হচ্ছে খাজনার প্রবক্তা, খাজনা তত্ত্বের প্রবক্তা, খাজনা তত্ত্বের প্রবক্তাকে, আর হচ্ছে নিম খাজনা প্রবক্তাকে, নিম খাজনা। হ্যাঁ, তো খাজনা তত্ত্বের প্রবক্তাকে, নিম খাজনা প্রবক্তাকে আনসার করতে হবে। আচ্ছা আগে তোমরা এটা করো, 16 নম্বরে আনসার করো, 16 নম্বরে আনসার করো, এটা পরে বলতেছি। আগে 16 নম্বর বলো, নিম খাজনা প্রবক্তাকে। নিম খাজনা প্রবক্তাকে। শোনো, উত্তর হচ্ছে খাজনার প্রবক্তা হচ্ছে ডেভিড রিকার্ডো। এই যেটা ডেভিড রিকার্ডো হচ্ছে খাজনা তত্ত্বের প্রবক্তা, খাজনা। আর নিম খাজনা প্রবক্তা হচ্ছে, নিম খাজনা প্রবক্তা হচ্ছে মার্শাল। মার্শাল হচ্ছে নিম খাজনার প্রবক্তা, মনে থাকবে? তাহলে আনসার কি হবে? হ্যাঁ মার্শাল হবে, মার্শাল। ওকে, তাহলে আনসার হবে আমাদের, আনসার হবে 2। আনসার হবে 2, মার্শাল হবে। তাহলে খাজনা প্রবক্তা হচ্ছে ডেভিড রিকার্ডো, আর নিম খাজনা প্রবক্তা হচ্ছে মার্শাল হবে। ঠিক আছে, চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন। বলছে মানুষ সৃষ্ট উৎপাদন উপকরণ হতে স্বল্পকালে যে অতিরিক্ত আয়, হ্যাঁ স্বল্পকালে যে অতিরিক্ত আয় আয় হয় তাকে আমরা কি বলি? স্বল্পকালে কোন একটা মানে স্থায়ী সম্পদ, বা বলতে পারো যে জিনিসের যোগান বাড়ানো সম্ভব না, সেটার জন্য অতিরিক্ত একটা মূল্য পায় কারা? মানে যারা হচ্ছে তোমার কি যে মালিক, তারা। ওটাকে আমরা কি বলে থাকি? মনে রাখবা, মানুষ সৃষ্ট উৎপাদন উপকরণের হতে স্বল্পকালে যে অতিরিক্ত আয় পাওয়া যায় তাকে আমরা মূলত বলে থাকি নিম খাজনা। কি খাজনা বলো তো? নিম খাজনা আমরা বলে থাকি। ঠিক আছে, তাহলে উত্তর হবে নিম খাজনা, বা এটাকে আমরা বলে থাকি নিম খাজনা, উপখাজনা, আধা খাজনা, কোয়াসি রেন্ট, একই কথা। তাহলে নিম খাজনা, উপখাজনা, আধা খাজনা, কোয়াসি রেন্ট একই কথা। ঠিক আছে, এটা মনে রাখবা। না অনুপার্জিত আয় হবে না, এটা এটা হবে নিম খাজনা, আধা খাজনা, উপখাজনা, কোয়াসি রেন্ট একই কথা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মানুষ সৃষ্ট উৎপাদন উপকরণ হতে স্বল্পকালে অতিরিক্ত আয়, যা আয় পাওয়া যায় সেটাকে আমরা বলি নিম খাজনা। আচ্ছা গেলে এটা। এরপর চলে আসো, যারা আমাদের এসএসসি 26-এর শিক্ষার্থী আছো, এখানে বেশিরভাগ মনে হয় এসএসসি 26-এ তোমরা যারা আছো, তোমরা আমাদের এসএসসি 26-এর ইকোনমিক্স টার্গেট প্লাস ব্যাচে ভর্তি হতে পারো। এই ব্যাচে আমাদের ক্লাস 4 আসছে, প্রথম বছরে আমরা অষ্টম অধ্যায় পর্যন্ত পড়াইছি, 9 অধ্যায়ে আমাদের ক্লাস শুরু হয়েছে। তো যেগুলো ক্লাস হয়ে গেছে সবগুলো রেকর্ড আছে আমাদের ওয়েবসাইটে, সুন্দর করে সাজানো আছে, সেগুলো ক্লাস করতে পারবা। পাশাপাশি তোমরা ফার্স্ট বার বাকিগুলো এবং আমরা সবগুলোতে তোমরা করতে পারবা, হ্যাঁ লাইভ ক্লাস করতে পারবা। তো এই ব্যাচে ভর্তি হতে পারো, কোর্সে হচ্ছে 999 টাকা। আচ্ছা, ভর্তি হওয়ার জন্য আমাদের পেজে মেসেজ দিলে হবে। বলছে খাজনা দামের অন্তর্ভুক্ত নয়, কে বলেছেন? মানে কে বলছে খাজনা দামের অন্তর্ভুক্ত নয়? হ্যাঁ, খাজনার দাম নিয়ে মূলত দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আধুনিক খাজনা, একটা হচ্ছে ডেবিট রিকার্ডও বলছে। আধুনিক খাজনা, যারা আধুনিক যারা অর্থনীতিবিদ আছে তারা বলছে যে খাজনার উপর দাম ডিপেন্ড করে, খাজনার উপর কি দাম ডিপেন্ড করে, তার মানে দামের ভিতরে খাজনা আছে। কিন্তু যারা ডেভিড রিকার্ডো বলছিল যে খাজনার উপর, সরি দামের উপর খাজনা ডিপেন্ড করে, খাজনার উপর দাম নয়, পণ্যের দামের উপর খাজনা কত হবে সেটা ডিপেন্ড করে থাকে। হ্যাঁ, তার মানে দামের ভিতর কি নাই তোমার খাজনা অন্তর্ভুক্ত না, এটা বুঝতে। তার মানে খাজনা দামের অন্তর্ভুক্ত নয়, এটা কে বলেছে? উত্তর কি হবে? তো বারো কথা নাকি? অনুপার্জিত আয় তো হয়, অনুপার্জিত আয় হয় যদি কোনো তুমি পরিশ্রম না করে তোমার জমির যদি মূল্য বৃদ্ধি পায়, সেটাকে বলা হয় অনুপার্জিত আয়। মনে করো তোমার একটা জমি আছে, হ্যাঁ এটা একটা জমি, অনুপার্জিত আয় কেন নয় বলছি এর আগের প্রশ্ন আমি একটু বলে দিই। এই জমির পাশে দিয়ে একটা হাইওয়ে হয়েছে নতুন, এই জমির আগে মূল্য ছিল 1 লক্ষ টাকা, এখন এটার মূল্য, বা আগে খাজনা ছিল 1 লক্ষ টাকা, এখন খাজনা মনে করো যে 1,50,000 টাকা পাওয়া যায়, বা আগে ছিল মূল্য 1 লক্ষ, এখন 1,50,000 টাকা হয়েছে মূল্য। এই রোডটা হওয়ার কারণে তখনই সেটাকে আমরা ওই অতিরিক্ত 50,000 টাকা আমরা বলবো যে অনুপার্জিত আয়, যেটা তোমার কোনো পরিশ্রম ছাড়াই কি হয়েছে, জমির মূল্য বৃদ্ধি পাইছে, সেটাকে আমরা অনুপার্জিত আয় বলছি। হ্যাঁ, নিম খাজনা, নিম খাজনা হচ্ছে স্বল্পকালে যে জিনিসগুলো যোগান বাড়ানো সম্ভব না সেটার জন্য যে খাজনা দিতে হয় সেটাকে আমরা বলি নিম খাজনা। আচ্ছা, খাজনা অন্তর্ভুক্ত না, তাহলে আনসার কোনটা হবে? ডেভিড রিকার্ডো। হ্যাঁ, ডেভিড রিকার্ডো হবে। আশা করি তোমরা করতে পারছো।
এবার চলে আসে আমরা পরবর্তী কোশ্চেন 19 নাম্বার, বলছে নিম খাজনা পরিমাপের সূত্র কোনটি? এই যে চলে আসছে, প্রশ্ন চলে আসছে। আমি একটু বলি, প্রথম হচ্ছে খাজনা পরিমাপের খুঁজলো, খাজনা, আর হচ্ছে নিম খাজনা পরিমাপের সূত্র, নিম খাজনা। হ্যাঁ, এই দুটো তোমাদের মনে রাখতে হবে ভালো করে, ঠিক আছে? তাহলে খাজনা পরিমাপের সূত্র মানে খাজনাকে আমরা বের করবো, তো হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। আর নিম খাজনা মানে হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল ভ্যারিয়েবল কস্ট। টোটাল ভ্যারিয়েবল কস্ট মানে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে নিম খাজনা পাওয়া যাবে। তাহলে খাজনা সূত্র হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, মানে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিবা, খাজনা বের হবে। আর নিম খাজনা হচ্ছে মোট আয় থেকে মোট পরিবর্তনশীল শুধু ব্যয়টা বাদ দিবা, তাহলে তোমার নিম খাজনা বের হয়ে যাবে। ওকে, 19 নাম্বার আমরা পারতেছি। হ্যাঁ, 19 এর সবাই 2 বলতেছে, ভেরি গুড। হ্যাঁ, 19 কত হবে? 2 হবে, 19 এর 2। ওকে, তারপর আসো, তাহলে আমরা লিখবো এরপরটা আসো, তাহলে এটা হচ্ছে টিআর মাইনাস টিভিসি হবে নিম খাজনার ক্ষেত্রে। বলছে আধুনিক তথ্য অনুসারে, আধুনিক তথ্য অনুসারে কি বলছে? যে খাজনা সমান মোট আয় মাইনাস মোট পরিবর্তনশীল ব্যয়, খাজনা সমান প্রকৃত আয় মাইনাস গড় পরিবর্তনশীল ব্যয়, খাজনা সমান প্রাপ্ত আয় মাইনাস যোগান দাম, খাজনা সমান এফসি প্লাস অতিরিক্ত আয়। উত্তর হচ্ছে এফসি প্লাস অতিরিক্ত, এটা হচ্ছে আমাদের নিম খাজনার সূত্র, এটা বলা যেতে পারে নিম খাজনার সূত্র। কারণ নিম খাজনার মধ্যে এফসির সাথে অতিরিক্ত কিছু আয় থাকে, ঠিক আছে? যেটা আমি আসলে তোমাদের চিত্র আকার করলে বোঝাতে পারতাম আরো ডিটেলসে। আমি টপিক যদি কোনোদিন পড়াই, কোনোদিন ক্লাসগুলো যদি করাই, টপিকের ক্লাস যদি করাই, তখন আমি দেখা দিব, ঠিক আছে? তো খাজনা কি? খাজনা হচ্ছে প্রাপ্ত আয় থেকে যোগান দাম, যেটা আমরা খরচ বলছিলাম, মানে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দেওয়া। যোগান দাম মানে মোট ব্যয় মনে করতে পারো, ঠিক আছে? তাহলে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে খাজনা পাবো। তাহলে আনসার হবে কয় নাম্বার? হ্যাঁ, 20 এর আনসার হবে 3। এই যে মেহেজাবি বলেছে 20 এর 3 হবে, পূজা বলছে 20 এর 3 হবে। গুড, ভেরি গুড, ভেরি গুড, তোমরা অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালো স্টুডেন্ট। তাহলে আনসার হবে 1 এর সরি 20 এর 3 হবে আনসার। হ্যাঁ, এরপর আসো 21 নম্বর কোশ্চেন আমরা যাই। তো এখানে বলছে একজন উৎপাদনকারী মোট আয় 5,600 টাকা, মোট ব্যয় 5,400 টাকা, মোট পরিবর্তনশীল ব্যয় 5,000 টাকা। বলছে উৎপাদনকারী নিম খাজনা কত? আগে বলো খাজনা কত, আগে খাজনা কত সেটা বলো, নিম খাজনা পরে। খাজনা মানে হচ্ছে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিবা, তাহলে খাজনা পরিমাণ বের হবে 200। যদি বলি নিম খাজনা কত, নিম খাজনা উত্তর হচ্ছে মোট আয় থেকে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিবা, পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 5,000, তাহলে উত্তর হবে 600। এটা হচ্ছে নিম খাজনা, ঠিক আছে? পারবো? ওকে, তাহলে আনসার হচ্ছে 6, এটা হবে আনসার হবে 3 নাম্বারটা। হ্যাঁ, 600 টাকা হবে। ওকে, তারপর চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে যাই। সো এর পরবর্তী কোশ্চেন হচ্ছে 22 নাম্বার বলছে যে প্রান্তিক জমির খাজনা কি রূপ হয়? বলছে প্রান্তিক জমি মানে যে জমিতে তোমার, বলে দিব না, তোমরা বলো, উত্তর বলো। প্রান্তিক জমি, এটা ডেভিড রিকার্ডো বলেছে, মানে জমিকে 3 ভাগে ভাগ করা যায়, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণীর জমির নাম হচ্ছে, তৃতীয় শ্রেণীর জমিকে আমরা প্রান্তিক জমি বলি, ঠিক আছে? তো ওটাকে আমরা মানে কি বলছে যে প্রান্তিক জমি খাজনা কিরূপ হয়ে থাকে? উত্তর করো। প্রান্তিক জমির খাজনা কিরূপ হয়ে থাকে? উত্তর করো দেখি সবাই। 22 উত্তর করবা? হ্যাঁ, 22 সবাই দেখছি বি বলছে, মানে শূন্য বলছে। হ্যাঁ, আয় ব্যয় সমান হবে, ভেরি গুড। তাহলে আনসার হচ্ছে প্রান্তিক জমিতে আয় যত ব্যয় তত হবে, অর্থাৎ আয় থেকে ব্যয় বাদ দিলে আনসার হবে কত? শূন্য। তার মানে প্রান্তিক জমির খাজনা পরিমাণ কত হবে? শূন্য হবে। এটাকে আমরা বলি প্রান্তিক জমি। 2 নাম্বার গেল। চলে আসি 23 নাম্বার। 23 নাম্বার কোশ্চেন বলছে আশরাফ সাহেব জমির খাজনা 5,000 টাকা, মজুরি 1,000 টাকা, সুদ 1,000 টাকা হলে নিজ খাজনা কত? হ্যাঁ, কি বলছে যে একটা জমিতে মানে আশরাফ সাহেবের জমির খাজনা টোটাল 5,000 টাকা, বুঝছো? এর মধ্যে মজুরি আছে 1,000 টাকা, জমিটা তো আছেই, জমি বাদে মজুরি আছে, সুদ আছে 1,000 টাকা। তাহলে হচ্ছে নিট খাজনা কত? এখানে মূলত মোট খাজনা হচ্ছে, মোট খাজনার পরিমাণ হচ্ছে 5,000 টাকা, ওই যে যেটা খাজনা বলছে 5,000 টাকা। আর নিট খাজনা তুমি যদি বলো, নিট খাজনা, নিট খাজনা
তাহলে উত্তর হবে মোট খাজনা যেটা আছে সেখান থেকে অন্যান্য খরচগুলো বাদ দিবা, অন্যান্য ব্যয়গুলো বাদ দাও। যেমন মজুরি আছে 1000, মজুরি 1000 বাদ দাও। এরপর হচ্ছে সুদ আছে 1000, সেটা বাদ দাও। তাহলে আনসার হবে 3000। এটাই হচ্ছে আমাদের নিট খাজনা। তাহলে মোট খাজনা মানে হচ্ছে টোটাল অ্যামাউন্টটা কত খাজনা দেওয়া হচ্ছে। এখানে টোটাল অ্যামাউন্ট মানে হচ্ছে এটা এটার সাথে জমির টাকা সহ, বুঝছো? 5000 টাকা। এখন ওই মোট খাজনা থেকে তুমি যদি জমি ছাড়া বাকিগুলো টাকা বাদ দিয়ে দাও, তাহলে যেটা পাবে সেটা হচ্ছে মূলত জমি ব্যবহারের জন্য যে টাকা, সেটা মানে স্পেসিফিক আর কি। তাহলে আনসার হবে 3000। হ্যাঁ, উত্তর হবে কত? 3000 টাকা হবে। আচ্ছা, গেল এটা। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। আচ্ছা, অ্যাডভান্স ব্যাচ হচ্ছে এসএসসি 27 যারা আছে আমাদের সকল বিষয়ের প্রথম পত্র পড়ানো হচ্ছে এই ব্যাচে, অ্যাডভান্স ব্যাচে। তো তোমরা যারা ভর্তি হও নাই দ্রুত ভর্তি যেতে পারো। পড়ালেখা পেজে মেসেজে এখানে নাম্বার আছে, এই নাম্বারে কল দিতে পারো, অথবা হচ্ছে পড়ালেখা পেজে মেসেজে বিস্তারিত জেনে ভর্তি যেতে পারো। প্রথম পত্র পড়ানো হবে সব বিষয়ের মাত্র 2000 টাকা কোর্সে। চলে আসি আমরা 24 নাম্বার। 24 নাম্বার বলছে যে আমাদের নিট খাজনার সাথে যা যোগ করলে চুক্তিবদ্ধ খাজনা পাওয়া যায়। বলো নিট খাজনার সাথে কি যোগ করলে, নিট খাজনা যেটা পাইছি আমরা একটু আগে, মানে জমি ব্যবহারের জন্য যেটা, সেটা সেই 3000-এর সাথে কি কি যোগ করলে তুমি হচ্ছে মোট খাজনা পাবা সেটা বুঝতে। একটা বলছে মূলধনের সুদ, হ্যাঁ হতে পারে, মূলধনের সুদ যোগ করলে হতে পারে। দুটা বলছে দেখাশোনার খরচ, হ্যাঁ হতে পারে, সিকিউরিটিজ দেখাশোনার খরচ বাবদ। তিন আবার ঝুঁকি বহনের মুনাফা, এটা হইতে পারে, ঝুঁকি বহনের মুনাফা যোগ হইতে পারে। তাহলে আনসার হচ্ছে 1 2 কি হবে, 1 2 3 তিনটাই হবে। সাইদ সরকার 24 কত হবে, 1 2 3 তিনটাই হবে। হ্যাঁ, তাহলে 24 4 হবে উত্তর, 24 4। এরপর আসো 25 নাম্বার। দেখো বলছে অনুপার্জিত আয় সৃষ্টি হলে জমির মালিকদের, এ দেখছো অনুপার্জিত আয় কি? অনুপার্জিত আয় মানে হচ্ছে তুমি যখন কোনো পরিশ্রম ছাড়া যখন তোমার জমির মূল্য বৃদ্ধি পাবে। ওই যে বলছিলাম তোমার জমির পাশ দিয়ে একটা হাইওয়ে হয়েছে, যার কারণে তোমার জমির কি মূল্য বৃদ্ধি পাইছে, এটাকে আমরা বলবো যে তোমার অনুপার্জিত আয়। তো এটার ফলে বলছে যে অনুপার্জিত আয় সৃষ্টি হলে জমির মালিকদের কি হয়, যে পরিশ্রম করতে হয় না, ঠিক আছে, নতুন বিনিয়োগ করতে হয় না, জমির দাম অপরিবর্তিত থাকে। কোনটা হবে রাইট আনসার? একটু বলো তো কোনটা হবে, বলো তো। এমডি মাহমুদুল হাসান আছে আমাদের সাথে। ওকে, 25-1 বলছে, পূজা বলছে 25-1 হবে, লতা বলছে 25-1 হবে, মেনজা বলছে 25-1 হবে। ওকে, সবাই দেখে এক বলে। হ্যাঁ, উত্তর হচ্ছে পরিশ্রম করতে হয় না, এটা রাইট আনসার। কোনো পরিশ্রম করতে হয় না, নতুন বিনিয়োগ করতে হয় না, এটাও রাইট আনসার। জমির দাম অপরিবর্তিত না, জমির দাম তো পরিবর্তন হবে, জমির দাম চেঞ্জ হবে, তাই তো এটা খাজনা বাড়ে, বুঝছো? তাহলে আনসার হবে 1 ও 2। আচ্ছা, যারা 1 ও 2 বলছো তাদের আনসার ঠিক আছে, উত্তর হবে 1 ও 2। এরপর আসো এই প্রশ্নটা একটু পড়ি। বলছে রাজু বাড়ি ভাড়া দিয়ে প্রতি মাসে 7000 টাকা পেত। তার এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ডের উন্নতির ফলে ঘর ভাড়া বৃদ্ধি পেয়ে 10,000 টাকা হয়। দেখছো, এই যে তার জমির মূল্য বৃদ্ধি পাইছে বা ভাড়া বৃদ্ধি পাইছে, কেন বৃদ্ধি পাইছে? সে কোনো পরিশ্রম করে নাই, এলাকার উন্নয়ন হয়েছে, বুঝছো, অর্থনৈতিক কর্মকাণ্ড হয়েছে তাই। বুঝছো, উদ্দীপকে বর্ণিত রাজুর অতিরিক্ত আয় অর্থপ্রাপ্তিকে অর্থনীতিতে কি বলা হয়ে থাকে? তাহলে কি বলবে এটাকে? এটা কি নিম খাজনা বলবা, নাকি নীল খাজনা বলবা, নাকি অনুপার্জিত আয় বলবা, নাকি অর্থনৈতিক খাজনা বলবা? কোনটা বলবা বলো তো, এখন উত্তর করো। 26 নাম্বার কি হবে? হ্যাঁ, উত্তর হবে অনুপার্জিত আয়। কি হবে? অনুপার্জিত আয় হবে। কেমন? 26 নাম্বার উত্তর হবে অনুপার্জিত আয়। এবার বুঝতে পারতেছো তোমরা কাহিনী অনুপার্জিত আয় নিম খাজনার মধ্যে কি পার্থক্য? আচ্ছা, এবার আসো আরেকটা পড়ি। বলছে বাদল একজন ব্যবসায়ী, তা বলছে ইউসুফ প্লাজা নামে একটা মানে বিল্ডিং, তার 3টি বড় বড় দোকান আছে। আচ্ছা, সাম্প্রতিককালে যাতায়াত ব্যবস্থা এবং বিদ্যুৎ সুবিধা উন্নয়নের কারণে তিনি বাজারের কাছে বেশি ভাড়া সত্ত্বেও একটি বাসা ভাড়া মানে বাড়ি ভাড়া নিয়েছেন। বলছে উদ্দীপককে বাদলের বাড়ি ভাড়া বৃদ্ধির কারণ, মানে কেন বাড়ি ভাড়া বাড়ছে, মানে ও একটা যাতায়াত সুবিধার কারণে বা উন্নয়নের কারণে, বুঝতে যাতায়াত ব্যবস্থা এবং বিদ্যুৎ সুবিধার উন্নয়নের কারণে সে বেশি দামে কি করছে, সে একটা রুম ভাড়া নিছে বা একটা বাসা ভাড়া নিছে।
তাহলে এখানে বলছে উদ্দীপকের বাদলে বাসা ভাড়া বৃদ্ধির কারণটা কি? বাড়ি ভাড়া বৃদ্ধির কারণ হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, জনগণের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, মালিক পক্ষের চাহিদা বৃদ্ধি, তা হচ্ছে জনগণের আয় বৃদ্ধি। কোনটা হবে রাইট আনসার? উত্তর হচ্ছে 1 নাম্বার হবে, তাই না? অবকাঠামো উন্নয়নের কারণে আসলে কিন্তু দাম বৃদ্ধি পাইছে। অবকাঠামো উন্নয়নের কারণে কি বৃদ্ধি পাইছে? দাম বৃদ্ধি পেয়েছে। তাহলে আনসার হবে 1 নাম্বার। এরপর আসো 28 নাম্বার কি বলছে দেখো। আর না, আর দুইটা প্রশ্ন আছে, আমি শুধুমাত্র এটা শেষ করে দিই, আমরা শেষ করে দিব ক্লাস। বলছে এই ক্ষেত্রে বাড়ি ভাড়া বৃদ্ধি হলো, মানে এই ক্ষেত্রে যে বাড়ি ভাড়া বৃদ্ধি পাইছে এটা কি হয়েছে আসলে? এটাকে আমরা বলবো চুক্তিভিত্তিক খাজনা। মানে বাড়ি ভাড়া যেটা বৃদ্ধি হলো এটা কি চুক্তিভিত্তিক খাজনা বৃদ্ধি পাইছে? দুই, অর্থনৈতিক খাজনা বৃদ্ধি পাইছে, নিম খাজনা বৃদ্ধি পাইছে। কোনটা হবে? নিচে কোনটি হবে? এক্ষেত্রে বাড়ি ভাড়া বৃদ্ধি চুক্তিভিত্তিক খাজনা, বাড়ি ভাড়া যেটা বৃদ্ধি পাইছে বা বাড়ি ভাড়া যেটা হয়েছে এটা কি চুক্তিভিত্তিক খাজনা? বলতে পারি অর্থনৈতিক খাজনা। অর্থনৈতিক খাজনা। আচ্ছা, তারপর হচ্ছে নিম খাজনা। কোনটা হবে? আঠাশে আমরা 28 উত্তর করো। 28 উত্তর করো। স্বল্পকালে যেহেতু তার মানে এটার কি বাড়ানো, জমির যোগান বাড়ানো সম্ভব ছিল না, যার কারণে অবকাঠামো উন্নয়নের কারণে তার থেকে বেশি খাজনা দিয়ে কি নেওয়া হয়েছে, জমিটা নিতে হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? উত্তর হচ্ছে 3, অর্থাৎ নিম খাজনা হবে। চুক্তিবদ্ধ খাজনা না, এটা মোট খাজনা না। এটাকে আমরা বলবো অর্থনৈতিক খাজনা বলবো, এটাকে আমরা বলবো নিম খাজনা। কেন নিম খাজনা? কারণ হচ্ছে তাকে এই যে বাড়ি ভাড়া বেশি বৃদ্ধি পাইছে কেন, তার নিম খাজনা বাড়ছে কারণ স্বল্পকালে তার ওই বাসাটা আসলে জোগান দেওয়া সম্ভব না, সেজন্য। আচ্ছা, চলে আসি আমরা 29 নাম্বার কোশ্চেনে। এখানে বলছে যে একটি দেশের উর্বরতার শ্রেণীভেদে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর জমিতে সকল জমিতেই একক প্রতি উৎপাদন খরচ 6,000 টাকা বলছে, মানে সব জায়গায় 6,000 টাকা খরচ হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীতে জমিতে একক প্রতি ধানের উৎপাদন হয়েছে একটাতে 45 মণ, একটাতে 30 মণ, একটাতে 20 মণ হয়েছে। প্রতি মণ ধানের দাম 300 টাকা। তাহলে আমি একটু যদি করি মোট এগুলি একটু যদি বের করি, 45 ইন্টু এক মণের দাম 300 টাকা, তাহলে মোটায় পেয়ে যাবো। হ্যাঁ, আর হচ্ছে 40 ইন্টু 300, আর আমরা পাবো হচ্ছে 35 ইন্টু সরি 20, সরি এটা 30 ছিল, 40 না 30 ছিল। 30 ইন্টু 300, আর এটা ছিল 20 ইন্টু 300। 20 ইন্টু 300 কি করতেছি, মোটায় বের করতেছি আমরা, বুঝছো? তাহলে এটা যদি করো 3 15 কত হবে, 3 45 কত হবে, 150, যদি 150 থেকে 15 চলে গেলে 100, 135, তার মানে 13,500। আর এখানে ধর 3 3 9, এটা হবে 9,000, এটা হবে 3 2 6, এটা হবে 6,000। তো দেখো এগুলো হচ্ছে আয় হয়েছে, আয় ইনকাম। আর ব্যয় হয়েছে কত? ব্যয় হয়েছে বলছে 6,000 টাকা ব্যয় হয়েছে। তাহলে এটা থেকে এটা বাদ দাও, মানে নিচেটা হবে 6 থেকে 6,000 বাদ দিলে এটা খাজনা। এই যে 3 নাম্বার যে জমি, সেই জমির খাজনা হবে 0। আর দ্বিতীয় শ্রেণীর খাজনা হবে এই 9,000 থেকে 6,000 বাদ দিলে, এই যে 6,000 কষ্ট বাদ দিলে তাহলে হবে 3,000। আর এটা হবে 13,000 থেকে 13,500 থেকে 6,000 বাদ দাও, 6 2 12, তাহলে 6,000, 7,000, কি হবে 7,500 হবে আর কি তোমার খাজনার পরিমাণ। এখানে বলছে প্রথম শ্রেণীর জমির খাজনা কত হবে, তাহলে আনসার হবে, আনসার কত হবে বলো? প্রথম শ্রেণীর জমির খাজনা কত হবে? তাহলে এটা হচ্ছে আয় 13,500, এখান থেকে তোমাকে বাদ দিতে হবে 6,000, তাহলে 13,500 মোট আয়, মোট ব্যয় হচ্ছে 6,000, তাহলে আনসার হবে 13,000 থেকে 6,000 বাদ দিলে হবে 7,500। উত্তর হবে কত? 7,500। এটা হবে না, এটা 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 হচ্ছে তোমার আয় হয়েছে, আয়, এটা হবে না, উত্তর হবে এটা 7,500। ঠিক করে নাও একটু সবাই, এটা হবে উত্তর 7,500। এটা আয় করছে, মোট আয়, এটা মোট ব্যয়, মোট আয় বাদ দেওয়ার পর এটা এটা থাকবে, তাহলে আনসার হবে 7,500। উত্তর হবে 3। এরপরটা আসো, এরপরটা বলছে খাজনাবিহীন জমি কোনটি? আনসার করো। খাজনাবিহীন জমি কোনটি? আমরা পারার কথা, একটু আগে দেখলাম, এখনই দেখলাম। খাজনাবিহীন জমি যেখানে খাজনা দিতে হয় না, কোন জমিটা? খাজনাবিহীন জমি কোনটি? আনসার করো সবাই। খাজনাবিহীন জমি কোনটি? এবার আনসার করো সবাই।
ওকে, তাহলে আনসার হচ্ছে খাজনাবিহীন জমি হবে কোনটা বলো তো? তো হচ্ছে তৃতীয় শ্রেণীর জমি, যেটাকে আমরা বলি খাজনাবিহীন জমি, যেই জমিতে কোনো খাজনা দিতে হয় না। ঠিক আছে, তাহলে আমাদের আমাদের 30টা প্রশ্ন আমরা পড়ে ফেললাম আজকে। সো এই আর কি, তৃতীয় শ্রেণীর জমি হবে। তো আমাদের নেক্সট ক্লাস হবে তোমাদের বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার রাত 10টায় আরেকটা ক্লাস হবে। 9টাতে নবম এবং দশম অধ্যায়ের উপর আমরা ক্লাস দিব, এবং তোমাদের সিকিউ ক্লাস লাগলে বলবো আমাদেরকে, এবং তোমাদের টপিকের উপর যদি ক্লাস থাকে সেটাও বলবা, কোনো চ্যাপ্টার যদি প্রবলেম থাকে সেটা আমি পড়া দিব ইনশাল্লাহ। তবে তোমাদের একটু কি করতে হবে, শেয়ার করতে হবে বেশি বেশি, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসতে হবে ক্লাসে, তখন ভালো লাগবে ক্লাসগুলো করতে। ঠিক আছে, আমার ভালো লাগবে, তোমাদের ভালো লাগবে, এই আর কি। তো এই আর কি, সবাইকে অনেক অনেক শুভকামনা। এবং হচ্ছে আমাদের যে ব্যাচগুলো বলছিলাম, এফআরইউ ব্যাচ, ফাইনাল রিভিশন ব্যাচ, যেটাতে ভর্তি হওয়া নাই তোমরা, এখনো ভর্তি হতে পারবা। এফআরইউ ব্যাচে ক্লাস চলমান আছে। তারপর হচ্ছে অ্যাডভান্স ব্যাচ 27 এর জন্য, এন্ড ইকোনমিক্স আগ্রাবাদ ব্যাচ 26 এর জন্য, আর হচ্ছে জিরো ব্যাচ 27 এর জন্য, যেটা মাত্র শুরু হয়েছে কোর্সটা। তো এই আর কি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।